না, না, ওরকম রোজগেরে বৌমা আমার দরকার নেই বাপু। দেখ, মেয়ে যদি ২ পয়সার মাইনে চাকরি ছেড়ে আমার ঘরের লক্ষ্মীমন্ত বউ হতে চায়, তবেই আমি এই বিয়েতে মত দেব। এই আমি বলে দিলুম। দেখো প্রীতম, আমি চাকরিটা ছাড়তে পারব না। তাতে যদি বিয়েটা না হয় না হবে। আমাদের এতদিনের সম্পর্কের চেয়ে তোর ওই সামান্য রিসেপশনিস্টের চাকরিটা বড় হয়ে গেল দেবযানী। হ্যাঁ, হয়ে গেল। আমি যেটুকু উপার্জনই করি না কেন, আমি স্বাবলম্বী। আমি কারো কাছে নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য হাত পাততে চাই না। আমার মানে তো তোরই। বিয়ের পর তোকে যদি একটা গিফট দিতে চাই, তোর টাকা চেয়েই তোকে উপহার দিতে হবে। এই সামান্য আর্থিক সামর্থ্য আমার থাকুক, এটুকু ইচ্ছে থাকতে পারে না? দেবযানী, মা কিন্তু রাজি হবে না। তাহলে মাকে বল অন্য পাত্রী দেখতে। তুই জানিস, তোকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাও এমন করছিস বল? তুইও একটু বোঝ। আমার চাওয়াটার একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা তো করতে পারিস। কি? ওই মেয়ের এত বড় বড় কথা? চাকরি ছাড়তে পারবে না? ঠিক আছে, আমিও ওর থেকে বহুগুণ রূপবতী গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে দেব, দেখে নিস। তোর দাদা বৌদি বিদেশে থাকে। বৌদি কত লেখাপড়া জানে, তাও হাউসওয়াইফ। কত সুখ দেখেছিস ওদের জীবনে। তুই কি ভাবলি ওই মেয়ের ২ পয়সা রোজগার করার গরম আমি সহ্য করব? আমি কালই তোর ছোট মাসির সাথে কথা বলে পেপারে তোর বিয়ের বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করব। মা, আমার একটা কথা বলার আছে। বল। আমি দেবযানী ছাড়া কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। বলেই নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে প্রীতম। কথাগুলো বললে দরদর করে ঘামছে ও। কখনো মায়ের মুখের ওপর এইভাবে কথা বলেনি ও। বাইরে শোনা যাচ্ছে মায়ের গলা। আমার ছেলেটাকে বশ করেছে ওই মেয়ে। না হলে আমার ছেলে আমার মুখের ওপর কথা বলার সাহস পায় কি করে, হ্যাঁ? হাঁক ডাক চেঁচামেচি একসময় বন্ধ হলো। কয়েক সপ্তাহ পর প্রীতমের বাবা দেবযানীকে বুঝিয়ে বলল, মা, তোর যা শখ যা পছন্দ তুই আমাকে বলবি, আমি তোকে তাই এনে দেব। দেবযানী তাও ছাড়তে চাইল না চাকরিটা। শেষে অনেক ঝামেলা অশান্তি পেরিয়ে বিয়েটা হয়ে গেল প্রীতম আর দেবযানীর। বিয়ের পর হলুদ ছড়ানোর পরের দিন থেকেই দেবযানী তার কাজের জায়গায় যোগ দিল, শাশুড়ির ভারমুখ প্রতিবেশীদের হাসাহাসি উপেক্ষা করে। দেবযানী সবসময় চেষ্টা করে সংসারের বাইরের কাজ দুটোকেই সমানভাবে সামলাতে। সারাদিন খেটে ফিরে হাত মুখ ধুতে ধুতেই শাশুড়ির ডাক আসে, বৌমা, ২ কাপ চা দিয়ে যাও তো বেশ কড়া করে। দেবযানী মুখ বুজে সব সহ্য করে যায়। দেবযানী শাশুড়ি ভেবেছিল এত চাপ সহ্য করতে না পেরে চাকরি ছাড়বে দেবযানী। কিন্তু সেই ইচ্ছে পূরণ হলো না আর। বছর ২ পর মা হলো দেবযানী। একটা ফুটফুটে ছেলের জন্ম দিল সে। শাশুড়ি বলল, এবার চাকরি ছেড়ে বাচ্চাকে ভালো করে মানুষ করো। দেবযানী শান্ত গলায় বলল, চাকরি করলে কি আমার বাচ্চা মানুষ হবে না মা? বাচ্চা একটু বড় হতেই আবার জয়েন করলো চাকরিতে দেবযানী। শাশুড়ি মা বলল, এত জেদ করে চাকরি করে কি পাচ্ছ তুমি? দেবযানী জবাব দিল, আমার অসুস্থ বাবার প্রতি মাসের ফল আর ওষুধটুকু কিনে দিতে পারি। নিজের বাচ্চার খাবার আর আপনাদের বিবাহবার্ষিকী জন্মদিনে সামান্য উপহার নিজের উপার্জনে দিতে পারি, এটুকুই অনেক আমার কাছে। ভালো মন্দ দুটো নিয়েই কেটে যাচ্ছিল দেবযানীর দিন। হঠাৎ দুঃখের কালো ছায়া নেমে এলো ওর জীবনে। ছোট সন্তান, বাবা মা আর দেবযানীকে ফেলে রেখে অকালে পথ দুর্ঘটনায় মারা গেল প্রীতম। শাশুড়ি মা ছেলের সঙ্গে কাঁদতে কাঁদতে রোজগেরে বৌমার দোষ দিতে কিন্তু ভুললেন না। সেদিন শাশুড়ি মা দেবযানীকে ডেকে বলল, শোনো বৌমা, আমার বড় বৌমা মা হতে চলেছে। ওই বিদেশ বিভুঁয়ে একা থাকে। তাই তোমার ভাসুর আমাকে আর তোমার বাবাকে নিজের কাছে নিয়ে যাচ্ছে। আশা করি তোমার রোজগারে তোমার আর তোমার ছেলে দুটো পেট চলে যাবে। দেবযানী বলল, আচ্ছা, আপনারা যাওয়ার ব্যবস্থা করুন, আমাদের নিয়ে ভাববেন না। দিন ১৫ পর দেবযানী শ্বশুর শাশুড়ি বাড়ি জমালো বিদেশে, বড় ছেলের কাছে। এখানে একা পড়ে রইল দেবযানী আর তার ছোট্ট সন্তান। দেবযানীর খুব ভয় হতো ছোট ছেলেটাকে একা রেখে যেতে। ছেলের জন্য একজন আয়া রেখে বাচ্চা, সংসার আর চাকরি সামলাতে লাগলো দেবযানী। আর অনেক কষ্টে মানুষ করতে লাগলো তার ছেলেকে। অনেকগুলো বছর কেটে গেছে। এখন দেবযানীর ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। দেবযানীর কাছে ফোন এলো শাশুড়িমা এত বছর পর পার্মানেন্টলি দেশে ফিরছে। এর আগেও বাধ্যিক বড় ছেলের সাথে এসে শুধু এই বাড়িটা ছাড়া সব বেচে টাকা নিয়ে ফিরে গিয়েছিল বিদেশে। বছর চারেক আগে শ্বশুরমশাইও মারা গেছে বিদেশেই। দেশে ফেরা আর হয়নি।
দেবযানী এয়ারপোর্ট থেকে শাশুড়িকে আনতে গিয়ে দেখল শাশুড়ির শরীর অনেক ভেঙে গেছে, আগের মতো জোর আর নেই। দেবযানী প্রণাম করতেই শাশুড়ি মা ওকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। বলল, ভুল করেছি আমি বৌমা, ভুলটা বুঝেছিলাম নিজেদের সব সম্বল বিক্রি করে সুখী থাকার জন্য বিদেশে ফিরে যাওয়ার পর। প্রতিটা মুহূর্তে অপমানিত হতে হয়েছে আমাদের নিজেদের ছেলের কাছেই, কারণ আমরা তখন সম্বলহীন অসহায়। আমাদের খাওয়ার জন্য প্রতিদিন কথা শোনানো হতো, কিন্তু কোন মুখে ফিরতাম বলো? তোমরা দাদু ভাইয়ের জন্য কিছুই তো করতে পারিনি যে আমরা। দেবযানী শান্ত গলায় বলল, কাঁদবেন না মা, আমার ছেলে কষ্ট করে বাস্তবতার সাথে লড়াই করে বড় হয়েছে, তাই যে কোনো পরিস্থিতিতে হার না মানার শক্তি ওর মনে তৈরি হয়েছে। জানেন মা, ও ওদের স্কুলের টপার। প্রতিটা বছর ওর মেধা দিয়ে আমাকে গর্বিত করে। তখন আমার আর মনে থাকে না নিজের কষ্ট যন্ত্রণাগুলো। দেবযানীর শাশুড়ি মা এখন দিব্যি আছেন নাতি আর বৌমার সাথে। 6 বছর কেটে গেছে। দেবযানীর ছেলে পল্লবের নামের আগে এখন ডাক্তার পদবি যোগ হয়েছে। পল্লব সবসময় বলে, আমি আমার মায়ের পেশার জন্য গর্বিত। এখনো চাকরি করে চলেছে দেবযানী। সেবার পল্লব এসে বলল, 10 দিনের জন্য মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি ঠাম্মা। তোমার জন্য আয়ামাসি থাকছে, বাড়ির রানার বিমলামাসিও থাকছে। তুমি বিদেশে অনেক ঘুরেছ, আমার মা তো শুধু আমাকে বড় করতে করতেই জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছে। এখন মাকে নিয়ে আমি দেশ ঘুরব। বেশ কয়েকদিন পর লাগেজ গুছিয়ে দেবযানী আর পল্লব বেরিয়ে পড়ল দেশ ভ্রমণে। নদী, সমুদ্র, পাহাড় ঘুরল দেবযানী তার ছেলের সাথে মনের সুখে। দেবযানী মনে মনে বলল, এর থেকে বড় সুখ আর কিছুতেই হতে পারে না। মা, কাল জন্মদিনে আমার জন্য স্পেশাল মেনু কি? দেবযানী মুচকি হেসে বলল, মনে মনে যেগুলো খাওয়ার ইচ্ছে হচ্ছে তোর, সেগুলোই থাকবে। বৌমা, আসার সময় একটু চাল আর কাজু বাদাম এনো, আমি দাদুভাইয়ের জন্য পায়েস রাখবো। কথাটা বলেই চুপ করে থেকে বলল, ইস, আজ দাদুভাইকে পায়েস খাওয়ানোর সামর্থ্যটুকুও নেই আমার। পল্লব হাসতে হাসতে বলল, তাতে কি, তোমার রোজগারের বৌমা তো আছেই, সে আমাকে ডাক্তার বানানোর সামর্থ্য রাখে। আর তোমার চাল কাজু বাদাম এনে দিতে পারবে না?